সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। অবৈধ অর্থ আত্মসাতের অনুসন্ধানে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবার তলব করেছে দুদক। বিএনপি মনে করে এর দায় নিতে হবে সরকারকেও। আওয়ামী লীগের সাফ জবাব, অন্যায় করলে পার পাওয়ার সুযোগ নেই। এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেনে সেপটি ট্যাঙ্ক থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তা এমপি আনারের দেহাভার শেষ। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় খুলতে যাচ্ছে জট। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, ভেসে গেছে লোকালয় সহ বহু মাছের ঘের। দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদন বিশেষ এজেন্ডা কিনা সন্দেহ তথ্য প্রতিমন্ত্রীর। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায়ও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের তলব করল দুদক। এবং সরকারের লুটপাটে আজিজ বেনজিরের সৃষ্টি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না, জবাব ওবায়দুল কাদেরের। শুনছিলাম শিরোনাম, জট খুলতে যাচ্ছে জট। আমাদের শিরোনাম আজকে আমরা বেশ কিছু বিষয়েরই জট খুলছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের একদম শেষ হেডলাইনটা দিয়ে শুরু করি। দাদা, আপনাকে দিয়ে শুরু করি। বিএনপির অভিযোগ, এই যে বিশেষ করে বেনজির আহমেদের কথা বলা হচ্ছে, তাতে সরকারের তারা হচ্ছে যে সরকারের প্রভাবের খাটিয়েই তিনি এই যে অবৈধ অনুসন্ধান চলছে, সেখানে সরকারের প্রশ্রয় আছে এক ধরনের। ধন্যবাদ আমার সমালোচক কামাল ভাইকে এবং আমাদের সম্মানিত দর্শকদের। দেখুন, এটি কতটাই বেঠিক তার প্রমাণ হলো যার কথা বলা হচ্ছে তিনি যেই সরকারের সাথে অধীনে চাকরি করেছেন সেই সরকার কিন্তু এখন ক্ষমতায়। অতীতে আমরা দেখেছি বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের নানা কাহিনী, কেলেঙ্কারি এগুলো একের পর আসছিল। আওয়ামী লীগ সরকারের সময় আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরাও জেলা কোর্টে হাজিরা দিয়েছেন, আমাদের সংসদ সদস্যগণ হাজিরা দিয়েছেন, যাচ্ছেন, মামলা ফেস করছেন, যাচ্ছেন। তো জনাব বেনজির আহমেদের কথা বলা হচ্ছে, সেখানে সরকারের ভূমিকাটা কী? সরকার কি এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ওনার তদন্তে? দুদকের কৌশলী যখন এই আবেদন করেছেন, আদালত মঞ্জুর করেছে, সেখানে সরকার কি কোনো প্রতিবন্ধকতা করেছে? কিছু করেনি। বরং সরকার এটি বারবার প্রমাণ করেছে, আগেও বলেছে যে আমরা কার্পেটের নিচে কোনো কিছু লুকাইনি। কর্নেল আকবর জাহাজ চলাচল মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী থাকাকালেই ড্যানিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে ওনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেছিলেন। বিএনপি কিছু করেছিল? হাওয়া ভবন নিয়ে খোদ বিএনপির মন্ত্রীরাই দায়িত্ব পালন সময়ে মুন্সিগঞ্জের শামসুল ইসলাম সাহেবের কথা তো বলাই যায়, বলেছেন যে জয়েন্ট সেক্রেটারির উপরে ফাইল গেলে ওইদিকে চলে যায়, এগুলো বলেছেন। আর 6 সালের অক্টোবরে কর্নেল ওলি সাহেব যা বলেছেন যে আগে জানতাম মা ভালো হলে ছেলে ভালো, ওনার নিজস্ব ল্যাঙ্গুয়েজে বলেছেন, এখন দেখি দুটাই বদ। এবং বিএনপি তখনও ক্ষমতায়, বেগম জিয়া তখনও প্রধানমন্ত্রী, তাদের 22 জন এমপি, 4 জন প্রতিমন্ত্রী সহ তারা সুইচ করলেন, হোটেলে থাকলেন, বাসা ছেড়ে দিলেন। জেনারেল আনোয়ার কবির তালুকদার, যিনি সালাম তালুকদারের ভাতিজা ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, উনি কি সংবাদ সম্মেলন করে বলেনি যে বিবেকের তাড়নায় থাকতে পারলাম না, পদত্যাগ করলাম? বিএনপি ক্ষমতায় থাকার সময় করেছে এগুলো। তাহলে বিপরীতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ লেড বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনারা শুরুতেই বলেছেন জিরো টলারেন্স। আমাদের এবার দেখবেন নির্বাচনী ম্যানিফেস্টোতেও সেটি ছিল, আছে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে কে পর কে আপন সেটি তো দল বা সরকার এটা তো দেখছে না, এবং দলও রাজনৈতিকভাবে সেখানে কোনো সমর্থন দিচ্ছে না, কিংবা
এটাকে প্রতিবন্ধকতা দিচ্ছে না। তো যে কাজের জন্য আওয়ামী লীগের ধন্যবাদ পাওয়া উচিত এবং অন্যান্য দলের কাছেও ভবিষ্যতেও এটি অনুসরণীয় একটি ঘটনা হিসেবে আগাম চিহ্নিত হওয়া উচিত, সেই জন্য উল্টো জনাব ফখরুল সাহেব তাদের মতো করেই বলছেন এগুলো সরকারের দায়। লক্ষ্য করে দেখবেন যে ওনাদের তো স্ট্যান্ডটাই ছিল সেরকম যে সূর্য দেরিতে উঠেছে, আর্লি সানসেট হচ্ছে, সবগুলো সরকারের দায়। তো আমি মনে করি যে ওনাদের যে রাজনৈতিক ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা বিশেষ করে, কেন বলছি আপনি লক্ষ্য করে দেখবেন যে বলে যে ভোট দিতে যায় নাই। ভোট দিতে কেন যায় নাই? দুটো কারণে যায় নাই। বিএনপি গেলে তাদের কিছু সমর্থক যেত, আর কমপক্ষে 20% মানুষ ভোট দিতে যায় না কেন জানেন? বিএনপি ঠেকাও এটা তো আর দরকার হচ্ছে না, কারণ যারাই হবে তারা অবিএনপি। ভোটারদের বড় অংশের অভিমত হলো অন্তত হারমাত এবং বর্গী তো আসতেছে না, এই জন্য যায় নাই, ঠেকানোর দরকার পড়ে নাই, এই জন্যই কম হয়েছে। অপরপক্ষে তারেক সাহেবের নির্দেশ খোদ তাদের 255 জন জেলা উপজেলা পর্যায়ের নেতারা মানে নাই। তো বিএনপি তো এই উপজেলা নির্বাচনে জনাব তারেক রহমান নিজে তার বিএনপির যে তৃণমূল সেখান থেকে প্রকাশ্যভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এত বহিষ্কার করছে, দ্বিতীয় সর্বোচ্চ বহিষ্কার জন্মের পর থেকে। তো এতই যদি তাদের কন্ট্রোল থাকবে, তাদের কথা শুনবে জনগণ তো দূরস্থ। তার দলের জেলা উপজেলা পর্যায়ের নেতারা যারা জয়েন্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, তারা দলে দলে তারেক রহমানকে ডিফাই করলো কেন? তো বিচ্ছিন্ন কারা হয়েছে? ওরা হয়েছে না আমরা হয়েছি? জনগণ তো বটেই। নিজের দলের কর্মীদের এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন তো বিএনপির, আমি অভিনন্দন জানাই। তারা সাফল্যজনকভাবে নিজের কর্মীদের কাছ থেকেও নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পেরেছে। ওই যে কানা ছেলে পদ্মলোচন অবরোধ দিছিল, পানি বিদ্যুৎ, ওটা চলছে, কিন্তু এটা প্রত্যাহার করে নাই, কখনো শেষও করে নাই, করবেও না। তো সুতরাং আপনি যেটা বলছেন সরকারের দায় নয়, বরং সরকার যে আইনের শাসনের পথে সবসময় সঠিক পথে ছিল তার টেস্টামেন্ট। তাহলে কমল ভাই, যে বিষয়টি সরকার তো একটা ভালো কাজ করছে, এত প্রভাবশালী একজন লোকের যেটা আসলে কেউ চিন্তাও করেনি, কিন্তু তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বা অনুসন্ধান করে দেখা হচ্ছে, তাহলে এখানে আসলে এই বিষয়টা নিয়ে বিষোদ্গার করার কি আছে? দেখেন, একটা জিনিস হলো কি, আমাদের দেশের রাজনীতিটা না আসলে কেমন যেন একটু আমার কাছে নষ্ট মনে হয়। যে দেখেন, বেনজির সাহেবের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, তার বিরুদ্ধে যে তার সম্পদ আপনার ক্রোক করার কথা বলা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার কথা বলা হচ্ছে, এই বিষয়টাকে ভালো না বলা অনুচিত। এটা অবশ্যই আমি মনে করি একটা কথা ধরেন, বেনজির এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার যদি কিন্তু অনেক কিছুই আছে, অস্বীকার করি না। বেনজির সাহেব এগুলি করলেন কেন? কার আমলে করতে পারলেন? করতে তো দেওয়া হয়েছিল, আরও তো অনেকে করেছে, তাদের কোনো ধরা হচ্ছে না। এটা কি মানে আপনার পিক অ্যান্ড চুজের ব্যাপার কিনা? এই ধরনের হাজার রকম কথা আমি বলতে পারি, অনেকেই বলতে পারেন, বিএনপিও বলছে, কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন এই যে কথাগুলো আপনারা বলছেন, বলার পরেও যদি বেনজির সাহেবকে না ধরতো, তার বিরুদ্ধে যদি মামলা না হতো, সে যদি এভাবেই চলতে থাকতো, তাহলে সেটা কি বর্তমান যা হয়েছে তার চেয়ে ভালো হতো? আমার কথা এই জায়গাটা, এটা কি তার চেয়ে ভালো হতো? অনেক কিছু আছে। বেনজির সাহেব তো এই অবস্থায় একদিনে আসে না রে ভাই, সে তো অনেক দিন ধরে করছে। এমন তো না যে হঠাৎ করে শেষ দিন সে সব কাজ করে ফেলেছে, তা তো না। সে তো অনেক দিন ধরে দুর্নীতি করতেছে, অনেক দিন ধরে ঔদ্ধত্য প্রকাশ করছে, অনেক দিন ধরে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এটা আমরা সব অন ইয়ারে দেখেছি, বিভিন্ন টেলিভিশন ইয়েও দেখেছি। সে কোনোভাবে আমাদের জাতির জন্য সম্মানজনক কোনো ব্যক্তি ছিলেন না, কথা পরিষ্কার। তাকে নিয়ে আমরা সমালোচনা করেছি, কিন্তু তার তো কোনো বিচারের মুখোমুখি তাকে তো কখনোই হতে হয় নাই। এইবার যে হতে হচ্ছে, এটাকে আপনি প্রশংসা করবেন না? এখন এটা আমি ওনাকে পছন্দ করি না, এখন উনি এই কাজটা করছে, অতএব এটা খারাপ। ভাই, যাকে আমি অপছন্দ করি তার ভালো কাজকেও ভালো বলতে হবে ভাই, কথা পরিষ্কার। এখন এই ভালোর পেছনে কিছু কারণ থাকতে পারে, কিন্তু সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করলে পরে ভালোটা যে নষ্ট হয়ে গেল তা কিন্তু না, ভালো তো ভালোই। তো এখন হ্যাঁ, পেছনে কারণগুলি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। দেখেন, একটা কথা আমি বলি আপনাকে,
একটা কথা মাথায় রেখেন যে এই নিউজটা বেনজির সাহেব এর ব্যাপারে 31শে মার্চ একটা নিউজ বেরোলো কালের কণ্ঠের পত্রিকায়। তো ওই নিউজটা বের হওয়ার আগে কি সে দুর্নীতিবাদ ছিল না? আগের দিনও ছিল, তারপরের দিনও ছিল। তো ওই নিউজটাকে কেন্দ্র করে কিন্তু এত কিছু। তারপরে সেই নিউজটা হওয়ার পর 21 দিন পর্যন্ত কোনো কিছু হয় নাই। তারপরে 22 তারিখ না 23 তারিখের দিকে বেনজির সাহেব নিজে একটা বিবৃতি দিলেন বিশাল একটা বৈশা রাজকীয় স্টাইলে, তখনও কিছু হয় নাই। কিন্তু হইল কখন? যখন একজন আইনজীবী, কি রিগার নাকি জন নাম, আমি ঠিক ভালোভাবে চিনি না, উনি যখন নাকি এটা নিয়ে একে রিড করতে গেলেন, এবং সাইদুল হক সুমন যখন নাকি একটা আবেদন করলেন দুদকে, তারপরেই কিন্তু সব কিছু যেমন একটু নড়ে চড়ে বসলো। তো আমার কথা হলো যে এই যে কালের কণ্ঠে নিউজটা হলো, কালের কণ্ঠের রিপোর্টার অথবা কালের কণ্ঠ কর্তৃপক্ষ তারা কি সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর চেয়েও বেশি যোগ্য? বেশি যোগ্য তো না। তাহলে কালের কণ্ঠের রিপোর্ট হওয়ার পর সবাই নড়ে চড়ে বসতে কেন? আগে কেন হলো না? আমি তো এটাও মনে করি যে কালের কণ্ঠে যে রিপোর্টটা হয়েছে, কালের কণ্ঠ অনেক তথ্যই গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে তারা নিয়েছে। আমি তো এটাও মনে করি। আমার মনে করে ভুল হতে পারে, কিন্তু আমার এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমরা জানি এই ধরনের একদম দাগ নাম্বার সহ জমি ঠিকানা মুক্তমুখ হাবজাবি এগুলো কেউ না কেউ সাপ্লাই দেয়। তো ওভাবেই এসেছে। কিন্তু তাহলে আমার কথা হলো, তাহলে ওই গোয়েন্দা সংস্থাদের হাতে নিশ্চয়ই আরও দুর্নীতিবাজদের তালিকা আছে, নাকি আমরা অপেক্ষা করবো আবার কোন দিন কার সঙ্গে কি ঝামেলা হবে, আবার কোন দিন বসুন্ধরা গ্রুপের সঙ্গে রংধনু গ্রুপে মারামারি হবে, মারামারি হওয়ার ফলে রংধনু গ্রুপের সঙ্গে যেহেতু বেনজির সাহেব আছেন, অতএব বেনজির সাহেবের বিরুদ্ধে কালের কণ্ঠে নিউজ হবে, তারপরে সবাই নড়ে চড়ে বসবে। আমরা কি এরকম ঘটনার জন্য আবার অপেক্ষা করব? নো। আমি চাই যে জিনিসটা, ঘটনাটা ভালো, সরকারকে আমি প্রথমে একদম মানে নিঃসংক চিত্তে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই এটা যেন হঠাৎ আলোর ঝলকানি না হয়, এটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে। দেখেন, হঠাৎ আলো ঝলকানি কিন্তু আরেকটা ছিল, মনে আছে আপনাদের? সেই যে ক্যাসিনো ছিল না আমাদের, হঠাৎ আলো ঝলকানি কিন্তু এরে ধরে তারে ধরে, হ্যারে মারে তারে, কত কিছু হইলো, কই আবার সব ডুব হয়ে গেল। তাদের দেখলাম একজন নাকি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য আসছিল না, কি করছিল। তো অনেক কিছুই হচ্ছে এখন, সম্রাট সাহেবেরও কিছু হয় নাই। তো হয়তো মামলা চলছে, কতদিন চলবে কে জানে। কিন্তু আমার কথা হলো এটা যেন হঠাৎ আলো ঝলকানি না হয়। যদি হঠাৎ আলো ঝলকানি না হয় তাহলে কি হবে? মানুষের মধ্যে একটা ভীতি কাজ করবে, দুর্নীতিবাজদের মধ্যে একটা ভীতি কাজ করবে। তারা ভাববে আমি কখনোই প্রশ্নের মুখে পড়বো না, এই ধারণাটা ভুল। আমি মনে করি এটা একটা পজিটিভ একটা স্টেপ গভর্নমেন্টের। দাদা অনেক কথাই বলছেন, তারপরে যেহেতু আমি একটু বলি, মাসুদ কামাল ভাই একটা কথা বলেছেন যে এখন অন্য কিছু নিয়ে আলোচনা করলে ভালো জিনিসটা তো নষ্ট হবে না, ভালোটা ভালোই থাকবে। কিন্তু তার পিছনে তার বেশ কিছু প্রশ্ন ছিল যে আগে কেন হলো না, এখন কেন হচ্ছে, বা কারো প্রশ্রয় বা কারো জ্ঞাত স্বরেই তো এগুলো হয়েছে, একদম চোখের ইয়াতে হলো, তাহলে এতদিন কেন হলো না? কোন বিষয়ে বলছেন? এই যে হ্যাঁ, জি, এখন দুদক অনুসন্ধান করছে, বা এখন ওনার বিরুদ্ধে কি কি কোনো অভিযোগ করেছিল? কামাল ভাই তো যথার্থই বললেন যে দুজনের নাম বললেন, অভিযোগ করেনি, সামনে আসেনি, ব্যবস্থা নেয়নি, স্বাভাবিক বিষয়, নর্মালি কি হয়। কিন্তু সামনে আসা মাত্রই কাল বিলম্ব না করে তো দুদক ব্যবস্থা নিয়েছে। এখানে সরকার না, দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, দুদক নিজের মতো করে ব্যবস্থা নিচ্ছেন। এবং সেখানে সরকারের রোলটাকে আপনাকে দেখতে হবে, ওয়েদার সরকার এখানে কোনোভাবে প্রোটেকশন দিচ্ছে কিনা। দিচ্ছে না তো। সরকারের দায়িত্ব হচ্ছে দুদককে প্রোটেকশন দেওয়ার নিয়ম আছে। সরকারের দায়িত্ব হচ্ছে না, দাদা বলছে যদি সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তো তাকে প্রোটেক্ট করতো। আপনি যেটা শোনেন, দুদক কোনো কিছু যখন বিএনপি নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় তখন বলেন না যে সরকারের ইন্ধনে করছে। তো সেই দুদক যখন স্বাধীন প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে তাহলে সরকার তাকে বাধা দিচ্ছে না। তাহলে ওই সময় আপনি সরকারকে টেনে আনেন আর এখন সরকারকে টানবেন না, তার মানে সরকারকে আপনি কৃতিত্ব দিতে চান না। সরকার তো ম্যানেজার, সরকার তো নিজে কোনো কাজ করে না, প্রতিষ্ঠানগুলো কাজ করে রাষ্ট্রের, এবং সরকার এই প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে সহায়তা করে নানাভাবেই, বাজেট দেয়, আপনার রিসোর্সেস দেয়, এভাবেই তো করে। দুদক কিন্তু একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান। তাছাড়া বেনজির সাহেবের নামে মামলা কিন্তু এখনো হয়নি, এটাও খেয়াল রাখতে হবে, মামলা হয়নি।
মামলা হওয়ার পর করছে তা না, কারণ দুদকের কাজের ধরন এবং তাদের অধিকার আছে এই যে তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত হওয়ার আগেও তারা যদি কনভিন্সড হন যে ভবিষ্যতে এই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হতে পারে, তো তখন যাতে হস্তান্তর না হয়ে যায় এই জন্য কিন্তু ওনারা একটা প্রিএমপ্টিভ মেজার নিচ্ছেন। এটা এমন না যে না তারপর অভিযোগগুলো প্রমাণিত তাও তো না, না এটা তদন্তই শুরু হয়। তদন্ত তদন্ত দুইভাবে হবে, একবারই যে প্রাথমিক তদন্ত হচ্ছে, আবার যখন মামলা করার সিদ্ধান্ত হবে তদন্তকারী আবার ফাইনালি তদন্ত হবে। সেই তদন্তের পর যদি এটা প্রমাণিত হয় চার্জশিট হবে। দুদকের আপনার কনভিকশন রেট কত? খুবই কম। তো আজকে আমরা কেউই জানি না, বেনজির সাহেব নিশ্চয়ই দেখাতে পারবেন এবং উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, কিন্তু জেনারেল আজিজ তো আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাননি। জেনারেল আজিজ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কেস। একজনের মনে হলো যে উনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থা কমাতে ভূমিকা রেখেছেন, দিলাম স্যাংশন। ওনার তো বিচারনীতিও না, ওনার অভিযোগ তো ওনাকে জানানোই হয়নি কোনো দিন, কিংবা উনি যে বাহিনীতে সার্ভ করেছেন তাদেরকে জানানো হয়নি, সরকারকে জানানো হয়নি, হঠাৎ করে আসমান থেকে নাজিল হলো। এবং সেটি যতটা না আর্থিক তার চাইতে বেশি আপনারা দেখেছেন এগুলো রাজনৈতিক বেশি বলেছে, যে আপনি এমন কাজ করেছেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা কমাতে আপনি সাহায্য করেছেন। এবং যেই প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা এটা করেছে আল জাজিরা, কমপক্ষে একটি অংশগ্রহণকারী সংস্থা সেই ডকুমেন্টে ওয়াজ ডাইরেক্টলি ফান্ডেড বাই স্টেট ডিপার্টমেন্ট। আপনি তাকে ফান্ড করেছেন, ডকুমেন্টারি বানাতে দিচ্ছেন, সেই ডকুমেন্টারিকে নিয়ে আপনি নিজে নিজে কনভিন্স হচ্ছেন। রুল অফ ল কী বলে? প্রথম জানাতে হবে যাকে অভিযুক্ত করছেন তাকে, যে আপনার বিরুদ্ধে আমরা এই অভিযোগগুলো পেয়েছি, আপনি তদন্তে সহায়তা করেন, আমরা আপনার বক্তব্য জানতে চাই। করেন নাই, আর্মিকে করেনি, সরকারকে করেনি, তাহলে উনি জবাব দেবেন কি করে? আর এই রাজনৈতিক অভিযোগের জবাব উনি দিতে যাবেনও বা কেন? সেই সময় তো সেনা সদর প্রতিবাদ করেছিল, সরকারও করেছিল। তো জেনারেল আজিজের বিষয়টা ভিন্ন রকম। ওনার আর্থিক বিষয়ের চাইতে এটা বেশি আসছে যে উনি পলিটিক্যাল প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে উনি হেয় করেছেন। এইটা হলো মোদ্দা কথা। তাদের যে ভাষাটা আপনি দেখেন, আপনি লক্ষ্য করে দেখবেন আজকে শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের বাহিনীগুলোকে টার্গেট করা হচ্ছে। আমরা অনেকবার আজকে 1-1.5 বছর ধরে বলে আসছি, অ্যান্ড ইট হ্যাপেন। এবং শান্তিরক্ষা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম শপথ। আপনারা নিশ্চয়ই কামাল ভাইও জানেন, আই এম থ্যাঙ্কফুল টু আওয়ার ফোরফাদার্স, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আরেকটি লাইন আছে, সারা বিশ্বের শান্তির শপথ বাঁচাতে, শিবির বাঁচাতে আমরা আজকে লড়ি। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হওয়ার আগে থেকেই বিশ্ব শান্তির প্রতি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কমিটমেন্ট বিশ্ববাসীকে অবগত করেছে। দ্যাট ওয়াজ কারেক্টলি রিফ্লেক্টেড ইন আওয়ার কনস্টিটিউশন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতৃত্বে আজকে আমাদের শান্তিরক্ষী, আমরা বলি গ্লোবাল পিস অ্যাসেট ফর বাংলাদেশ। সারা পৃথিবীর শান্তি পিস কমিটমেন্টের প্রতি বাংলাদেশের কন্ট্রিবিউশন। 168 জন তারা প্রাণ উৎসর্গ করেছেন, 266 জন আহত হয়েছেন, এবং আমরা হাইয়েস্ট পিস কিপার্স প্রায় সময়। তো আজকে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে ঘরে বাইরে টার্গেট করা হয়েছে। উদাহরণ দিয়ে আমরা এখানেই বলেছিলাম, যখন সিনেটরগুলো সাইন করলো এবং শেষ লাইনটাকে যে জাতিসংঘকে বলল যে তাদেরকে বিরত রাখেন শান্তিরক্ষা কার্যক্রম থেকে, এমইপিরা সাইন করলো, তখন বিএনপির মহাসচিব কী বলেছিলেন? তাদের সাথে আমাদের মিলে গেছে, পশ্চিমাদের উপর বিশ্বাস রাখতে হবে। হোয়াট ননসেন্স! এর চাইতে সারপ্রাইজ আর কী হতে পারে? বিএনপির মতো দলের মহাসচিব যদি বলে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার আহ্বান করছে, তাদের লবিংয়ের কারণেই করছে, উনি ডিস্টেন্ট না করে বলছেন যে। আর একটা বিষয় আমাদের আলোচনায় ছিল একটু দাদা, যেহেতু সময় কম, একটু প্রসঙ্গগত কারণে, এই যে এমপি আনারের আজকে দেখলাম যে বাড়িতে ছিল আমাদের ডিবি যাওয়ার পরে, ডিবি প্রধান কিন্তু ওখানে সকালেই আজকে বলেছিলেন যে তারা চাচ্ছেন যে ওই যে বাসার ওটার সুয়ারেজের লাইন ওইটা একটু চেক করে দেখতে, এবং সেই তার ভিত্তিতেই দেখলাম যে আজকে কিছু হাড়গুলো বা কিছু মাংস বা এই বিষয়গুলো, হিউম্যান রিমেইনস। হ্যাঁ হ্যাঁ, না এটি দেখুন এখনও তো ওনাদের ফরেনসিক করতে হবে, কারণ যারা এটা করেছেন যদি এটাই সত্যি হয় যে ন্যারেটিভটা আমরা লাইন অফ ইনকোয়ারিতে যেটা পাচ্ছি, তাহলে তারা তো খুবই ধূর্ত, কারণ তারা মোবাইল ফোনগুলো যে করেছে, এখানে আবার অন্য কারো হাত দিয়েও দিতে পারে, ফরেনসিক পরীক্ষা যাতে অন্যরকম না হয় সেটাও হতে পারে, হু নোস। এবং তাতে একটা ক্রাইসিস তৈরি হয়েছে সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়, কারণ তারা এটি শূন্য ঘোষণাও করতে পারছেন না, এদিক দিয়েও কিছু জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু মূল বিষয় হচ্ছে ক্রিমিনালিটি। ইফ দেয়ার ইজ এ ক্রিমিনাল মোটিভ,
তাহলে Of course, এই there should এই be- বিষয়গুলো নিয়ে should be আসলে criminal এই motive. বিষয়গুলো নিয়েও কথা হয়। আমি যে তিনটি বিষয় ধরি, আপনি যে তিনটি বিষয় তুলছেন, বলা হচ্ছে বিভিন্ন কারণে এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ বিব্রত কিছুটা। আসলে কি আওয়ামী লীগ বিব্রত? আচ্ছা বলেন তো, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি দিনরাত খেটে জীবন ধারণ করি। এরকম লক্ষ লক্ষ কর্মী আছে দিনরাত খেটে জীবন ধারণ করে। কিছু লোক ক্ষমতায় আসার পর নানাভাবে তারা ব্যবসা বাণিজ্য করেছে বা অন্যভাবে অনেক কিছু করেছে। আওয়ামী লীগ কি তাকে এন্ডোর্স করেছে? নেভার। কখন কখন করলো? আজকে যদি না করে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে এন্ডোর্স করেছেন। আমাদের দল সাংগঠনিকভাবে কি কাউকে এন্ডোর্স করেছে? বরং আজকে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন যে ব্যক্তির দায় দলের না, এমনকি দলের সদস্য হলো না। আর এটা তো সদস্য না আপনি যাদের কথা বলছেন। তা আচ্ছা, আমার আমি 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 রাজনৈতিক একটু দায়টা আমি আপনি একটু কোথায় দেখলেন? মাসুদ কামরুলের কাছে যাই, যে বিষয়টি যে ব্যক্তির দায় দলের না। না, এটা কিন্তু সবসময় সত্য না। সত্য না কেন? একজন ব্যক্তি, যখন আমি মন্দ কাজ করি, আমার দল আমাকে রাখবে যখন তারা জানবে। মন্দ লোককে আপনি এখন ভয় দল রাখবেন যদি না আপনি? জানে, এটা তো বলেই যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটা বলে কেন? আপনি দুষ্ট গরু রাখবেন আপনার গলে? আপনি রাখবেন না তো। এখন বলবেন যে আমি হয়তো তাকে আগে জানতাম না, তো উনি তো আজকে থেকে এই কাজ করছেন না। ওনার আগেও কি কখনো সুনাম ছিল খুব? উনি তো আগের থেকেই এরকম। এটা তো অজানা কোনো ব্যাপার না। শুনেন ভাই, একটা সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, কত কিছু হয়, এবং তার একদম ভেতরের মানে কলকবজা সব জানে ফেলা। তার মামার শালা কি শিবির করে এটাও জানে, কোনো সমস্যা হয় না। একজন লোক এমপি হবে, আইন প্রণয়ন করবে, কাকে নমিনেশন দেবে আওয়ামী লীগ খোঁজখবর নেয় না? অবশ্যই নেয়, অবশ্যই নেয়। সমস্ত খোঁজখবর নেওয়া আছে তাদের। তো প্রশ্নটা হলো ওই যে ওবায়দুল সাহেব বলছেন যে উনি জনপ্রিয়, এই জন্যই তাকে আমরা দিয়েছি। তো দলের জন্য কি জনপ্রিয়তা একমাত্র মাপকাঠি? অনেক জায়গায় অমন্দ লোক, দুষ্ট লোক জনপ্রিয় হয়। সালাউদ্দিন কাদের সাহেব তো কোনোদিন ফিল করতেন না, করতেন না তো। কেন করতেন না? এখন ওনার জনপ্রিয়তা আপনি মাপবেন কি দিয়া? প্রতিবার জিতে, এটা কোনো মাপকাঠি হইলো? 2014 তো জিতছে, 18 জিতছে, 24 জিতছে, জনপ্রিয় হয়ে গেলো? এটা মাপকাঠি হয়? এটা ঠিক না। আপনি যখন নাকি সে ভালো করবে তখন দল দায়িত্ব নেবে, যখন খারাপ করবে তখন আমি দায়িত্ব নেব না, এটা হয় না। দায়িত্ব দলকেই নিতে হবে, কারণ সে দলেরই আদর্শ। সে যখন একটা জায়গায় যায়, এমপি বাদ দেন আপনি, এমপি তো অনেক বড় কথা। মনে করেন কোনো একটা পোর্টফোলিও সে যখন নেয়, আওয়ামী লীগের কোনো একটা পোর্টফোলিও আছে, ছোটোখাটো একটা পোর্টফোলিও, সে যখন এলাকায় যায় সে কিন্তু আওয়ামী লীগের একটা মোবাইল অ্যাম্বাসেডার ওখানে, ওই এলাকায় লোকজন তাকে দিয়ে। সে যদি মন্দ কাজ করে, এর সমস্যা, এর যে নেগেটিভ এফেক্টটা, এটা কিন্তু কিছুটা হলেও দলের সভানেত্রীকে নিতে হয়। বলে আচ্ছা আচ্ছা, এই আওয়ামী লীগের তো এরকম করবেই, বলে লোকে। কাজে আবার যদি ভালো কাজ করে, দেখো বঙ্গবন্ধুর সৈনিক কত ভালো কাজ করতেছে, আপনি পজিটিভটা নেবেন, নেগেটিভটা নেবেন না, এটা হয় না। এই কথাটাই ঠিক না যে ব্যক্তির দায় দল নেবে না। তাহলে ওই ব্যক্তিকে আপনি দলে রাখছেন কেন? আপনি যখন আচ্ছা আর্মি একটা কোনো খারাপ কাজ করলে তাই আর্মি নিবে না? নিবে তো, নিবে বলেই তো তাকে কোর্ট মার্শাল করে, তাহলে তাকে শাস্তি দেওয়া দরকারটা কি? কাজেই ব্যক্তির দায় দলকে অবশ্যই নিতে হবে, নেবে। এবং দল এমনভাবে তার ব্যক্তিগুলিকে, তার দলের সদস্যগুলিকে পরিচালিত করবে যাতে নাকি তার সম্মান তারা বৃদ্ধি করে। সম্মান কমালে তো হবে না। একজন এমপি যদি এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সেটা কি দলের জন্য ক্ষতিকর না? ক্ষতিকর তো। একদম 30 সেকেন্ড দাদা। দেখুন, আমি ঠিক এটাই বলছি। আমি কিন্তু উল্টো কথা বলিনি। আমি বলেছি দল যখন অ্যাকশনে যাচ্ছে, দল তো ইনঅ্যাকশন নিয়ে বসে নাই। আমি কার্পেটের নিচে তো আওয়ামী লীগ কিছু লুকায় নাই। আমি এর আগে উদাহরণ দিয়েছি, আমাদের ক্যাবিনেট মিনিস্টার হাজিরা দিয়েছেন আগের মামলায়। আমরা এটাই বারবার বলছি, রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে দল তার পক্ষে তো দাঁড়াচ্ছে না কারো, বরং যখনই যেই কথাগুলো উঠছে, দল তো তার বিরুদ্ধে সাংগঠনিক, রাজনৈতিক, আমি দলের অন্য যারা সদস্য তাদের ব্যাপারে বলছি, ব্যবস্থা নিচ্ছে, লুকাচ্ছে তো না। তো যেখানে বিএনপি কোনোদিনও এই কাজটি করে নেই, ডেনিশ রাষ্ট্রদূতের প্রকাশ্য অভিযোগের পর কোনো ব্যবস্থা নেয়নি, আমরা তো নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।